থাকেন। এই প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে আগামী বছর। তবে এর আগে চলতি বছরের অক্টোবর মাসে বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 1,13,000 কোটি টাকারও বেশি। এত টাকা খরচ করে পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করে লাভ কি শুধু 2400 মেগাওয়াট বিদ্যুৎ, নাকি এর বাড়তি কোনো সুবিধা রয়েছে? প্রথমেই বলে রাখি, বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণভাবে চালু হলে আশা করা যাচ্ছে বাংলাদেশে লোডশেডিংয়ের মতো গুরুতর সমস্যার নিরসন হবে। কারণ এর জ্বালানি হচ্ছে ইউরেনিয়াম। 1 লাখ কেজি কয়লা দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা যায়, ঠিক একই পরিমাণ বিদ্যুৎ পেতে 1 কেজি ইউরেনিয়াম জ্বালানি যথেষ্ট। ফলে বিদ্যুতের নিশ্চয়তা বাড়ছে কয়েক গুণ বেশি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফলে দেশের জিডিপির মানও বাড়বে 2%। এছাড়াও বিদ্যুৎ কেন্দ্রটির আশেপাশের এলাকায় 20,000 মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, জীবনযাত্রার মানের উন্নতি ঘটবে এবং প্রচুর পরিমাণে দেশি বিদেশি বিনিয়োগ আসবে। তাহলে এত লাভের মধ্যে আসলে উদ্বেগ বা ঝুঁকি কোথায়? প্রথমত আতঙ্ক হল পারমাণবিক মৌল ইউরেনিয়ামের আতঙ্ক। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু থেকে যে শক্তি পাওয়া যায় সেটাই পারমাণবিক শক্তি। এই শক্তি যুদ্ধের অস্ত্র হিসেবে বোমা বানিয়ে সভ্যতার ধ্বংস করা এবং শান্তিপূর্ণ কাজ দুভাবেই ব্যবহার করা যায়। বর্তমান বিশ্বে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির ব্যবহার স্বীকৃত হলেও তাতে থাকে সমস্যা ও বিপদের আশঙ্কা। পরমাণু থেকে শক্তি উৎপাদনে বর্তমানে ফিশন প্রক্রিয়ায় পারমাণবিক শক্তি উৎপাদন হয়। এই ফিশন প্রক্রিয়ায় পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য অনেক পানির প্রয়োজন হয়। সেজন্য সাধারণত পানির উৎস সংলগ্ন নিরাপদ এলাকায় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ হয়ে থাকে। পাকিস্তান আমলে সে কারণেই পদ্মা নদীর অবাধ প্রবাহ সংলগ্ন রূপপুরে এই প্রকল্পের স্থান নির্বাচন করার কথা হয়। কিন্তু ভারত সরকার ফারাক্কা বাঁধ নির্মাণ করে উজানের পানি ব্যবহারের কারণে বাংলাদেশের পদ্মা নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে মৃতপ্রায় নদীতে পরিণত হয়। 2000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি ঠান্ডা করার জন্য কুলিং টাওয়ারের মেকআপ ওয়াটার আর সার্ভিস কুলিং ওয়াটার মিলে পদ্মা নদী থেকে সর্বক্ষণ পানি তুলতে হবে 345 কিউসেক। পানি উন্নয়ন বোর্ডের 12 বছরের পানি প্রবাহের তথ্য থেকে দেখা যায় পদ্মা নদীতে গড় ন্যূনতম পানি প্রবাহ 22,300 কিউসেক। ফলে 22,300 কিউসেক থেকে 345 কিউসেক পানি তোলায় সাধারণভাবে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু মুশকিল হল পানি প্রবাহ হঠাৎ করে এই গড়ের চেয়ে অনেক কমে যায়, ফলে ঝুঁকি থেকেই যায়। এছাড়াও রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। একটি 250 থেকে 500 মেগাওয়াট শক্তিসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য প্রথমে 2.4 কিলোমিটার ব্যাসার্ধ এলাকা এবং পরে 5 কিলোমিটার ব্যাসার্ধ এলাকা জুড়ে জনমানব শূন্য করতে হয়। এর বাহিরে 16 কিলোমিটার এলাকা ব্যাসার্ধ জুড়ে 10,000-এর বেশি জনসংখ্যার বসতি রাখা যায় না। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার নির্ধারিত এই নিয়ম অনুযায়ী রূপপুরে 2400 মেগাওয়াট শক্তিসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কি পরিমাণে জমি অধিগ্রহণ করতে হবে তা সহজে অনুমান করা যায়। অনেকেই ধারণা করছেন এই প্রকল্পের ফলে পাবনা, কুষ্টিয়া এবং নাটোর জেলাব্যাপী প্রায় 30 কিলোমিটার ব্যাসার্ধের বিশাল অঞ্চলের প্রায় 1/2 কোটি মানুষকে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দেবে। এছাড়াও নতুন যন্ত্রপাতি বিকল হওয়ার একটা আশঙ্কা তো থাকেই। প্রযুক্তির ইতিহাসই এরকম যে প্রাথমিক পর্যায়ে নতুন যন্ত্রপাতি মারাত্মকভাবে ব্যর্থ করে। 18 শতকে বাষ্পীয় ইঞ্জিন নিয়ে যারা কাজ করতেন তাদের অনেককেই বয়লার বিস্ফোরণের শিকার হতে হয়েছে। 1986 সালে সোভিয়েত ইউনিয়নে চেরনোবিলে জেনারেশন 1 রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছিল। দুর্ঘটনার পর বলা হয়েছিল রিঅ্যাক্টরের ত্রুটিপূর্ণ ডিজাইনের কারণেই চেরনোবিলে দুর্ঘটনা ঘটেছে। এরপর আধুনিক জেনারেশন 2 এর ক্ষেত্রে বলা হয়েছিল
এই প্রযুক্তির পারমাণবিক রিয়্যাক্টর জেনারেশন 1-এর ত্রুটি থেকে মুক্ত। কিন্তু দেখা গেল আধুনিক নিরাপত্তা ব্যবস্থার সকল প্রতিশ্রুতি ভুল প্রমাণিত করে 2011 সালে প্রযুক্তির সারিতে সামনে থাকা জাপানের ফুকুশিমায় ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটে গেল। এবার বলা হচ্ছে জেনারেশন 3-এর পারমাণবিক রিয়্যাক্টরের ডিজাইন আরও উন্নত ও ত্রুটিমুক্ত। পারমাণবিক রিয়্যাক্টর যখন কাগজে কলমে থাকে কিংবা পরীক্ষামূলক পর্যায়ে থাকে তখন নিরাপদই থাকে, দুর্ঘটনা ঘটার কোনো আশঙ্কাই তখন থাকে না। কিন্তু বাস্তব ক্ষেত্রে এমন সব অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয় যেগুলো ডিজাইন করার সময় হয়তো বিবেচনায় ছিল না। ফলে প্রযুক্তিগতভাবে নিরাপদ রাখার শতচেষ্টার পরেও দুর্ঘটনা ঘটে যায়। এত কিছুর পরেও রয়েছে পারমাণবিক কেন্দ্রে ব্যবহৃত নিউক্লিয়ার ফুয়েল থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি। পারমাণবিক বর্জ্য ধ্বংস বা সংরক্ষণ করার ক্ষমতা সব দেশেরই নেই এবং এটি উৎপাদন কেন্দ্র নির্মাণের মতোই জটিল। এসব বর্জ্য 1 লাখ বছর পর্যন্ত রেডিয়েশন ছড়াতে পারে, তাই বিশেষ পদ্ধতিতে এটি পরিবেশ ও মানুষের নাগালের বাহিরে রাখতে হয়। আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী প্রতিটি পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত ফুয়েলের রডগুলো নিরাপদে সংরক্ষণ করার নিশ্চয়তা দিতে হয়। এত ঝুঁকি এবং আশঙ্কাকে মোকাবেলা করতে বাংলাদেশ তাহলে কি করবে? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এসব ঝুঁকি এড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন বিশ্লেষকরা বলছেন ইউরেনিয়াম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মনে রাখতে হবে এটি পারমাণবিক বোমা নয়, এটি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক বোমায় ইউরেনিয়াম 235-এর পরিমাণ থাকে 95 ভাগের মতো। অন্যদিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এর পরিমাণ থাকে মাত্র 4 থেকে 5 ভাগ। তাই এখানে বোমার মতো বিস্ফোরণের ঝুঁকি নেই। বর্তমান বিশ্বের 30টি দেশে প্রায় 449টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। 2025 সাল নাগাদ বাংলাদেশ সহ আরও 27টি দেশে 173টি পারমাণবিক কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে। স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রেও নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। তথ্য অনুযায়ী রুশ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আন্তর্জাতিক মানদণ্ড মেনেই বাংলাদেশ বিশ্বে 33তম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবের সদস্য হয়েছে। তেজস্ক্রিয়তা থেকে সুরক্ষায় নেওয়া হয়েছে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ 300 মিটার রেডিয়েশনের বাহিরে কোনোভাবেই তেজস্ক্রিয় পদার্থ ছড়াবে না, এমনটাই দাবি তাদের। অতিরিক্ত তাপমাত্রায় রিয়্যাক্টর গলে গেলেও থাকছে বিশেষ নিরাপত্তা বেষ্টনী। সুরক্ষার 5ম স্তরে কন্টেনমেন্ট বিল্ডিং, অর্থাৎ কংক্রিটের দেয়াল এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে ঘণ্টায় প্রায় 450 মাইল বেগে ছুটে আসা 5.7 টন পর্যন্ত ওজনের বিমানের আঘাতেও এটি অক্ষত থাকবে। এছাড়া এটি রিক্টার স্কেলে 9 মাত্রা পর্যন্ত ভূমিকম্প সহনীয়। এমনকি ঘণ্টায় 125 মাইল গতিবেগের শক্তিশালী টর্নেডোর আঘাতেও ক্ষতি হবে না। এখানেই শেষ নয়, বিগত 100 বছরে এ অঞ্চলের পানির উচ্চতা 14.32 মিটারের বেশি হয়নি। তবুও নিরাপত্তার কথা ভেবে এই কেন্দ্রের উচ্চতা 19 মিটার করা হয়েছে। আর বাংলাদেশ উচ্চমানের নিউক্লিয়ার বর্জ্য ব্যবস্থাপনায় রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে। চুক্তি মোতাবেক উচ্চমানের নিউক্লিয়ার জ্বালানি বর্জ্য, অর্থাৎ স্পেন্ট ফুয়েল, বাংলাদেশ থেকে রাশিয়া ফিরিয়ে নেবে। রুশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দীর্ঘস্থায়ী নিরাপত্তার স্বার্থে স্পেন্ট ফুয়েল রিপ্রসেস করার পর চূড়ান্ত পর্যায়ে উচ্চমানের তেজস্ক্রিয় বর্জ্য জনমানবশূন্য এলাকায় মাটির 400 মিটার গভীরে পুঁতে ফেলা হবে। এছাড়াও বিশ্বের জ্বালানি অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হল নির্ভরযোগ্য ও কম কার্বন নিঃসরণকারী এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাই পরিবেশের কথা মাথায় রেখে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার করা, কার্বন নিঃসরণ কমাতে এবং জলবায়ুর বিরূপ পরিবর্তনেও অবদান রাখছে বাংলাদেশ। কয়লা বাদ দিয়ে পরমাণু জ্বালানি শক্তি ব্যবহারে বছরে 2 কোটি টন কার্বন নিঃসরণ কম হবে। চেরনোবিল, 3 মাইল আইল্যান্ড,
কিংবা সর্বশেষ ফুকুশিমার মতো বড় বড় দুর্ঘটনাগুলো ঘটেছে প্রযুক্তির দিক দিয়ে শীর্ষে অবস্থানকারী দেশগুলোয়, যারা নিজস্ব দক্ষতাকে কেন্দ্র করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছিল। আর আমাদের মতো দেশে, যেখানে কলকারখানা থেকে শুরু করে সড়ক মহাসড়ক সর্বত্র দুর্ঘটনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক দুর্বলতা প্রকট, এমন অবস্থায় সেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একটি অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি নিয়ে সকল সচেতন ও সুশীল সমাজের জনমনে উদ্বেগ তৈরি করবে, এটাই স্বাভাবিক। তবে অন্যান্য দেশেও অনেক প্রকার ঝুঁকি নিয়ে চলছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা শুধু আশা করতে পারি নিরাপত্তার খাতিরে নেওয়া পদক্ষেপগুলো যেন ঠিকঠাক চলে এবং বাংলাদেশ যেন চেরনোবিল কিংবা ফুকুশিমার মতো উদাহরণ না হয়ে যায়। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।